প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে নিশ্চয়ই ভুবন অনুষ্ঠানে আমাদের গত অনুষ্ঠানের বিষয় ছিল বয়স্ক সেবার সেকাল একাল। আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানেও। প্রিয় দর্শক, আসুন আমরা একটা আবৃত্তি শুনি। কলকাতা থেকে আবৃত্তি করছেন আবিরা ঘোষ। মূল কবিতা অন এইজিং, লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। বাংলায় অবলম্বনুবাদ করেছেন হাসনাইন সাবি নায়ক। বয়সের ভারে সেলফি ফেলে রাখা ধুলো পড়া বইয়ের মতো আমাকে চুপচাপ বসে থাকতে দেখলে ভেবো না কথা বলে বলে আমাকে ব্যস্ত রাখা দরকার, অথবা আমার মনোযোগ সরিয়ে নেওয়া দরকার অন্য কোনো বিষয়ে, যেন আমি হৃদয়ের কথা শুনছি। থামো, আমায় করুণা করো না, তোমার সহানুভূতি চাই না আমি। তুমি যদি আমায় বুঝতে পারো তবে সাথে থাকো, নইলে আমি একাই করব যা করার। যখন আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ায়, ব্যথা হবে, পা ফেলতে গেলেই পা দুটি আর সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, অনুগ্রহ করে আমার জন্য কোনো রকিং চেয়ার এনো না। আমার জীবনকে রকিং চেয়ারের দুলুনিতে বন্দি করো না। আমি যখন পা টেনে টেনে হাঁটব, অথবা হাঁটতে গিয়ে হোঁচট খাবো, ভুল বুঝো না যেন। ক্লান্তি মানেই অলসতা নয়, প্রতিটি বিদায় যেমন চিরতরে চলে যাওয়া নয়। আমি আগে যেমনটি ছিলাম এখনো তেমনই আছি। চুল পাতলা হয়ে গেছে, চিবুক ঝুলে পড়েছে, ফুসফুসে বাতাসের আনাগোনা কমে গেছে। তবুও মনে হয় সৌভাগ্য আমার, এখনো শ্বাস নিতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের পরবর্তী আলোচক বা অতিথিকে আপনাদের সামনে এবার নিয়ে আসছি। তিনি বয়স্ক সেবার সেকাল একাল এই বিষয়ে তাঁর মতামত বা তাঁর অভিজ্ঞতা বলবেন। আমাদের সাথে আসছেন স্টুডিওতে এবার জনাব হাসনাইন সাবি নায়ক। তিনি একজন স্থপতি এবং উন্নয়ন কর্মী। কেমন আছেন হাসনাইন? জি, ভালো আছি। ভালো আছেন? ভালো। আচ্ছা। তো আপনাকেও একই প্রশ্ন আমরা করছি যে, আপনার অভিজ্ঞতা বা আপনার দৃষ্টিতে বয়স্ক সেবার সেকাল কেমন ছিল বা একাল কেমন? আমাদের মনোজগতে পরিবর্তন ঘটেছে, আমাদের সামাজিক কাঠামোয় পরিবর্তন ঘটেছে। এর প্রেক্ষিতে আপনার মূল্যায়ন আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। বয়স্ক সেবা সম্পর্কে বলতে গেলে আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করি এখানে, সেটা হচ্ছে সময়ের সঙ্গে, সঙ্গে সামাজিক কাঠামোটা বদলেছে এবং যেটা আপনি বলেছেন, একেবারেই ঠিক বলেছেন যে মনোজগতেও আমাদের অনেক পরিবর্তন এসছে। সেটার কারণে বয়স্ক সেবাটারও কিন্তু যে ডাইমেনশন আমাদের আ আগে ছিল, যে মাত্রাটা ছিল সেটা কিন্তু বেশ ভালো রকমই পরিবর্তন হয়েছে। বয়স্ক সেবাকে সাধারণভাবে আমরা যদি দেখি এটা ৩ টা মাত্রা
আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে আপনার যে শারীরিক, মানসিক যেটাকে আমরা স্বাস্থ্যের মধ্যে ফেলতে পারি, আত্মিক যে অবস্থাটা আছে সেটা এবং বয়স হওয়ার সঙ্গে, সঙ্গে এই যে শারীরিক, মানসিক, আত্মিক যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেকটুকু দুর্বল হয়ে পড়ছে। এটার সঙ্গে, সঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তি যারা আছেন তারা যেখানটায় থাকছেন, যে আমি যদি অবকাঠামোর জায়গাটা বলি, যেখানে তার তারা থাকছেন সেখানে তারা কিভাবে থাকছেন? এটা আচ্ছা। একটা প্রসঙ্গ আমাদের কাছে। আরেকটা বিষয় হচ্ছে তার যে দৈনন্দিন যে জীবনযাপন, যে ধরেন আ রান্নাবান্না করা বা খাওয়াটা, কাপড় ধোয়াটা কিভাবে হচ্ছে? তিনি যে আ গোসল করছেন বা অজু করছেন, এটা কিভাবে হচ্ছে? ঘর পরিষ্কার করছেন কিনা নিজে, নিজে? এই যে প্রশ্নগুলো আসছে, একটা হচ্ছে তাহলে স্বাস্থ্যের দিকটা, আরেকটা হচ্ছে যে অবকাঠামোর দিকটা, আরেকটা হচ্ছে তার যে দৈনন্দিন যে প্রাত্যহিকতা সেইটার দিকটা। এইটা ৩ টা মাত্রা আমরা যদি দেখি, যখন আমরা আ মানে আমাদের ঠিক নগরায়ন সেইভাবে হয়নি। যদি আমরা গত শতাব্দীর ৫০-৬০ এর দশকের দিকে আমরা চিন্তা করি যে মানুষ তখনও খুব একটা শহরমুখ হয়নি। সেইরকম অবস্থাতে তখন কিন্তু এই যে আমি ৩ টা মাত্রা বললাম, ৩ টা মাত্রাই মোটামুটিভাবে এটা পরিবারই এটা দায়িত্ব নিয়ে নিত। জি, আমরা যদি একটু চিত্রটা চিন্তা করি যে ঘরে একজন বয়স্ক মানুষ আছেন, তার জন্য একটা রুম আ ঠিক হয়ে যাচ্ছে। সেটা গ্রামে হোক বা শহরতলিতে হোক, সেখানে ঠিক হয়ে যাচ্ছে এবং সেখানেই ওনার সেবা শুশ্রূষা করছে এবং পরিবারের লোকজনই করছে। এবং যেহেতু একান্নবর্তী পরিবার, সেখানে অনেকগুলো আ মাইক্রো পরিবার আছে আবার। সুতরাং দাদা-নানির জন্য নাতি-নাতনি থাকছে অনেক সময় বা ছেলেমেয়েরা থাকছে। তারা কিন্তু কেউ না কেউ এটা টেক কেয়ার করছে। সেটাতে আমরা হয়তো যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে সেটা কতটুকু বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসেবা কেন্দ্রিক হচ্ছে সেই প্রশ্নটা আমরা রাখতে পারি। কারণ তখন আমাদের এত এক্সপোজার ছিল না সামাজিকভাবে। এখন জি, আমরা অনেক রোগ সম্পর্কে জানি। যেমন ধরেন আমরা যদি বলি যে আলঝাইমার্স ডিজিজ, তারপরে আপনার ডিমেনশিয়া, এই জিনিসগুলো এখন আমরা নামগুলো জানি। তখন আমরা কিন্তু মোটামুটি ভাবে একটা শব্দই জানতাম সেটা হচ্ছে প্যারালাইসিস বা জি। পক্ষাঘাত যেটা আমরা বলি। পক্ষাঘাত। তো আমরা প্রায় সময় দেখতাম যে বয়স্ক লোকজন তাদের স্ট্রোক হয়েছে এবং স্ট্রোকটাও কিন্তু আমরা অতটুকু জানতাম না। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত ছিল। সেটা হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন আমরা মূলত একটি কৃষিভিত্তিক সমাজ ছিলাম। সেখানে গাড়ি ঘোড়ার কিন্তু তেমন সুযোগ ছিল না সেই সময়। তো আচ্ছা। মানুষ যখন এই অ্যাসপিরেশন এর মধ্যে পড়ল যে, না আমাকে লেখাপড়া শিখতে হবে তাহলে আমি গাড়ি ঘোড়া চড়তে পারবো বা চড়ার যোগ্যতা অর্জন করব। তখন মানুষ কিন্তু আস্তে, আস্তে গ্রাম থেকে, কারণ গ্রামে আমরা এটাও জানি যে একেকটা স্কুল ৫ মাইল ১০ মাইল দূরে। তার মানে হেঁটে যেতে হতো। হ্যাঁ, হেঁটে যেতে হতো বা বাজারের কাছে এরকম। সেই জায়গাটাতে এবং সেখানে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আ একটা গ্রাম থেকে একটা আ ছেলে সে লেখাপড়া করতে চাচ্ছে, তখন সে এফোর্ড এর একটা প্রশ্ন আছে, এফোর্ড করার প্রশ্নটা আছে। সাথে, সাথে মানে এফোর্ডেবিলিটি এবং প্রক্সিমিটি দূরত্বের একটা ব্যাপার আছে। সেই যে কারণে কিন্তু সঙ্গতি এবং আপনি দেখবেন নৈকট্য। নৈকট্য, হ্যাঁ? যে সেইটা দূরত্ব। তো সেইখান থেকেই কিন্তু আমাদের দেখেন আমাদের সমাজে লজিং মাস্টার বলে একটা টার্ম চলে আসলো। জি, যে তাকে খেতে দেওয়া হবে, সে আ আ পরিবারের যারা বাচ্চারা আছে তাদেরকে পড়াবে এবং তার বিনিময়ে তাকে থাকতে দেওয়া হবে, পড়ার খরচটা দেওয়া হবে। এবং অনেক সময়ে এটাও আমাদের একটা সামাজিক বাস্তবতা। অনেক সময় এরা যেহেতু খুব কষ্ট করে লেখাপড়া করতো এবং লেখাপড়াতে ভালো যদি করত, তখন কিন্তু ওই পরিবারের মধ্যেই কিন্তু তাদের অনেক সময় বৈবাহিক ব্যাপারটা সম্পর্ক। ঘটে যেত। হ্যাঁ? তো মানে ওই যে রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব পাওয়ার মতো একটা ব্যাপার, সেটা ওই জি, লেখাপড়ার কারণেই কিন্তু হতো। এখন এই যে জায়গাটা হচ্ছে আস্তে, আস্তে মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। এই যে ব্যাপারটা শুরু হলো তখন এই যে আমাদের যে একান্নবর্তী পরিবার সেটা আস্তে, আস্তে কিন্তু ভাঙা শুরু হলো। কারণ মানুষ পরিবার থেকে ব্যক্তির যে
অ্যাসপিরেশন সেইটাতে আস্তে, আস্তে আরো বেশি মনোযোগী হলো। হওয়ার কারণে যখন সে শহরে থাকছে, শহরে লেখাপড়া করছে বা শহরতলিতে লেখাপড়া করছে, সেখান থেকে কিন্তু তার চিন্তাটা হচ্ছে তাকে যদি আরো আ তার জীবনকে যদি আরো স্ফুরিত করতে হয়, স্ফুরণ ঘটাতে হয়, তাহলে তাকে আরো একটা নাগরিক জায়গাতে পৌঁছতে হবে। এবং সে কিন্তু তখন নগরের দিকে চলে যাচ্ছে। গ্রাম থেকে নগরের দিকে চলে যাচ্ছে। তো সুতরাং সেইখানে নগরায়নের একটা যেমন ব্যাপার আছে এবং এই যে মাইগ্রেশন বা অভিবাসনের কথা বলছি আমি, সেটাও কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে চলে গেছে। এবং এই যে আমাদের যে শহরাঞ্চলে বা নগরগুলোতে যে কনসেনট্রেশন হয়েছে মূলত সেটা হচ্ছে রিসোর্স গুলো সেখানেই বেশি হয়েছে। উম শিক্ষার ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, এই জায়গাগুলোতে সেই কারণে কিন্তু মানুষের কনসেনট্রেশন শহরের দিকে সুযোগ আসতে সুবিধা থাকে। সব ওখানে। সুযোগ সুবিধা মিলে সবকিছু। আপনি স্বাস্থ্যসেবা বলেন, সব সেবা বলেন, সেটা জি, কিন্তু শহরেই বেশি হলো। এবং তখন যেটা হয় মানুষ কিন্তু এক ধরনের মানে কমফোর্ট জোনে থাকতে চায়। যে আমি এই জায়গাটাতে আছি। যেরকম আপনারা অনেকগুলো সুবিধা বিদেশে যারা আছেন, অনেকগুলি সিস্টেমেটিক্যালি অনেকগুলি সুবিধা আপনারা পান এবং জি, আপনারা এটা নিয়ে সন্তুষ্ট থাকেন যে হ্যাঁ, এটা এই সিস্টেমে চলছে অ্যান্ড ইট ইস গুড ফর মি। সেটা কিন্তু তখন আপনারা একটা ইউ কাম টু টার্মস উইথ ইট। জি, ঠিক একইভাবে যখন আমরা আস্তে, আস্তে নগরে পৌঁছাচ্ছি, আমরা চিন্তা করুন যে এই সুবিধাগুলো তো আমি পাই। এই যে আমি শহরে থাকি বা নগরে থাকি। এবং এই যে থাকাটা শুরু হলো তখনই কিন্তু এই যে পরিবার এবং ব্যক্তি তখন একটা দূরত্বের সৃষ্টি হলো। যে ব্যক্তি তখন নগরে থেকে যাচ্ছে, পরিবার কিন্তু থেকে যাচ্ছে গ্রামে। গ্রামে। এখন একটা পর্যায় পর্যন্ত এটা যখন দূরত্বটা কাছাকাছি ছিল, আমি যখন চট্টগ্রামেরই একটা আ ধরেন যে রিমোট একটা প্লেস একটা থানা থেকে যখন আমি সদরে আসছি, জি, সেটা একটা ছিল। তখনো পর্যন্ত হয়তো আমি সপ্তাহে ১ দিন বা সপ্তাহে ২ দিন বা ৩ দিন আমি গ্রামে যাই। আমার পরিবারের গ্রামে। সঙ্গে সময় কাটাই, বাবা-মার সঙ্গে সময় কাটাই। কিন্তু তখন মানুষ কিন্তু ক্রমাগত একটা বেটার অবস্থার দিকে যেতে চায়। বেটার সুযোগ-সুবিধার দিকে যেতে চায়। তো তখন সে চিন্তা করছে আমি চট্টগ্রাম সদরে এসে যদ্দূর যা পাচ্ছি, আমি যদি ঢাকাতে যেতে পারি, তাহলে তো আমি আরো বেশি কিছু আরো attain বেশি। করতে পারি, অর্জন করতে পারি। জি, তখন সে জি, কিন্তু ঢাকায় যাচ্ছে। এখন চট্টগ্রাম সদরে থেকে তার গ্রাম ধরা যাক যে হাটহাজারীর কোনো একটা গ্রামে, সেখানে যাওয়া যত সহজ, ঢাকা থেকে সেখানে যাওয়া কিন্তু তত সহজ নয় এবং না। এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং জি, সেখানে রিসোর্স এরও প্রশ্ন আছে। এইটা যখন হতে থাকলো তখনই কিন্তু গ্যাপটা বেড়ে গেল। এখন তো আমরা আরো বেশি আরবানাইজড হয়েছি এবং আমরা অনেক বেশি আরো আপনাদেরকে আমরা যে নামে ডাকি, নন রেসিডেন্ট বাংলাদেশী। তো এনআরবি এটার সংখ্যা কিন্তু এখন একটা বড়। আমাদের ডায়াসপোরাটা কিন্তু অনেক বড় এখন। তো বড় হওয়ার কারণে যেটা হয়েছে যে একটা বড় অংশ চলে গেছে দেশ থেকে। কিন্তু এদের যে পূর্ববর্তী প্রজন্ম তাদের অনেকের তো ধরেন যদি আপনি এভাবেই যদি ধরেন যে হাটহাজারী একটা গ্রাম থেকে যার শুরু হয়েছে, সে জি, একটা আ শহরতলিতে এসে পৌঁছেছে এবং ঢাকাতে এসে দেখলো যে না সে যেই আ মানে যোগ্যতা অর্জন করেছে, সেটা দিয়ে সে আরো বেশি কোথাও যেতে পারে। তখন সে আচ্ছা। চিন্তা করছে যে, "না, আমি একটা কমনওয়েলথ স্কলারশিপ পাইতে পারি কিনা? অথবা আমি ব্যারিস্টারি পড়তে যেতে পারি কিনা? অথবা আমি আ সায়েন মানে আমার একটা সায়েন্সের একটা স্কলারশিপ পেতে পারি কিনা?" জি, সেইটা যখন করছে তখন কিন্তু সে দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এই যে আমাদের যে চলমান যে আ অভিবাসন জি, সেটার কারণে কিন্তু আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম এবং যে কারেন্ট প্রজন্মের মধ্যে গ্যাপটা হতে থাকছে। দূরত্ব হয়ে এই যাচ্ছে। গ্যাপের কারণে তখন হচ্ছে যে আমরা যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যেটার জন্য আমি এত লম্বা ব্যাখ্যা দাঁড় করালাম, বয়স্কদের আসলে তাদের চাহিদাটা আমরা ৩ টা মোটা দাগে বলেছি। কিন্তু তারপরে আরেকটা ৩ টার পরে আরেকটা খুব ইম্পোর্টেন্ট এবং যেটাকে আমরা intangible বলতে পারি, সেটা আচ্ছা। হচ্ছে তাদের যেটা খুব বড় একটা চাহিদা সেটা হচ্ছে সময়, সাহচর্য। তাদের উনার যে অফুরন্ত সময় কিন্তু সাহচর্য কম। এটাই বলতে চাচ্ছেন? সাহচর্য কম। হ্যাঁ, উনাদেরকে কেউ সময় দিতে পারছেন না। জি, উনাদের যে প্রিয়জন, সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন, ক্লোজ বন্ধু-বান্ধব যারা বাইরে চলে গেছেন, তারা তো আর তাদেরকে সময় দিচ্ছেন না। এই যে একটা অভাববোধ,
এটা কিন্তু আপনি আ যত কিছুই করেন ফিজিক্যালি হয়তো আপনি অনেক কিছু দিতে পারবেন। হ্যাঁ? যে একটা টিভি দিয়ে রাখলেন যে আপনি টিভি দেখেন। এটা দিয়ে হয় কিন্তু ওই যে আপনার পারসন টু পারসন যে ইন্টারেকশন সেটার কিন্তু আসলে কোনো আ কোনো বিকল্প নেই। বিকল্প নেই। জি। সেটার বিকল্প নেই। তো সেই তাহলে কারণে এর থেকে সেটা উত্তরণের উপায়টা কি? আমাদের এই যে এর থেকেও পরিবর্তন হচ্ছে হ্যাঁ, উত্তরণের যেটা এখানে আরেকটা আমাদের সামাজিক বাস্তবতা আছে। সেটা হচ্ছে we are a society in transition. আমি যেই চিত্রটা এতক্ষণ ধরে তৈরি করবার চেষ্টা করেছি যে, গ্রাম থেকে আমি বিদেশ পর্যন্ত যাচ্ছি সেটা যেমন সত্য, আবার এখানে ছোট, ছোট সেগমেন্ট আছে। একটা অংশ কিন্তু যে ওই যে হাটহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত এসে থেমে গেছে। আবার আরেকটা অংশ হয়তো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, আরেকটা ঢাকা থেকে জি, নিউ ইয়র্ক চলে গেছে। এই যে নানান রকম যে মানে এর মধ্যে ভগ্নাংশ তৈরি হয়েছে, সেগমেন্ট তৈরি হয়েছে, সেটার কারণে এটার প্রতি রেসপন্স সিস্টেমটাও কিন্তু ভিন্ন হয়ে গেছে। আচ্ছা। যারা চট্টগ্রামে রয়ে গেছে সে চিন্তা করছে যে আমি তো আমার বাবাকে দেখভাল করতে পারছি এবং দ্যাট শুড বি ইট। এটাই হওয়া উচিত। যে আমি আমার বাবা-মাকে দেখভাল করতে পারছি এটা আমার জন্য আমার জীবনে একটা বড় পাওয়া। কিন্তু আরেকজন যিনি নিউ ইয়র্কে আছেন তিনি ভাবছেন যে আমি যদি চট্টগ্রামে থাকতাম শুধু আমি আমার বাবা-মার দেখাশোনা করতে পারতাম। কিন্তু আমি জি, যখন একটা গ্লোবাল সেন্টারে যাচ্ছি তখন আমি একটা বড় আরো জনসংখ্যাকে অ্যাড্রেস করবার আমার একটা সুযোগ হচ্ছে। তাহলে আমি সেটা আ করি না কেন? এটা হচ্ছে যে ওই যে ক্ষুদ্র স্বার্থের মানে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র বৃহৎ স্বার্থ ত্যাগ জি, করা। জি, হ্যাঁ? সেটা অনেক সময় ভালো কিন্তু আবার অন্য দিক থেকে আমার বাবা-মা তো কষ্ট পাচ্ছেন। আমি সারা দুনিয়ার বাবা-মায়ের জন্য কাজ করছি হয়তো। কিন্তু আমার জি। বাবা-মায়ের কিন্তু আমি দেখভাল করতে পারছি না। এটা একটা দ্বন্দ্ব এটা আছে। এটা কোনো থেকেই এটার যাচ্ছে। জন্য সরাসরি কাউকে ব্লেম ও করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না। এটা হচ্ছে আমাদের সামাজিক বাস্তব। যে কথা বলছিলাম, অনেকে আমাদের এখানে আ যে বৃদ্ধাশ্রমের যে কনসেপ্ট, বাইরে যেটা ওল্ড এজ হোম বলে বা ওল্ড হোম বলে, এটার খুব বিপরীতে একটা খুব শক্ত অবস্থান নিয়েছেন অনেকে। যে আমার আচ্ছা, বাবা-মাকে আমি পরিবারের থেকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখবো। Why so? জি, এটা মানে হচ্ছে যে সন্তান হিসাবে আমি অযোগ্য একটা সন্তান। জি। এটা একটা আমাদের একটা মনোভাব আছে এরকম আমাদের সমাজে। কিন্তু এখানে অন্য একটা বাস্তবতাও আছে। আমরা অনেক সেটা কিরকম? মানে এখন আমরা ঢাকাতেই দেখতে পাই। সেই বাস্তবতাটা হচ্ছে যে বাবা-মা বয়স্ক, তারা একসময় কর্মক্ষম ছিলেন, এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন। তাদেরকে দেখভাল করার কেউ নেই। তাদের ২-৪ জন বা সন্তান যারা ছিল তারা সবাই বাইরে। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। জি, এখন তারা আর্থিকভাবে হয়তো সহায়তা দিচ্ছেন। কিন্তু আ যেটা আমরা কেয়ার গিভিং এর যে কথাটা বলছি এখন, যেটা এখন জি, খুব বয়স্ক পপুলার শিশু। একটা টার্ম জি, বয়স্কদের সেবা যেটা, সেটা কিন্তু সরাসরি তারা হ্যান্ডেল করতে পারছেন না বিদেশে থেকে। জি, জি, আমি অনেককেই জানি যে মা এখানে আছেন। আ মানে বলতে গেলে ৪ ভাই ৪ টা কন্টিনেন্টে সেরকম এবং জি। মায়ের জন্য সারা ঘরে তারা সিসিটিভির ব্যবস্থা করেছেন। আচ্ছা, যে ২৪ ঘন্টা এবং একেকজন যেহেতু একেক মহাদেশে একেকজনের টাইমলাইন একেক রকম। তো সেই জি, কারণে ওরা একেকজন ওরা দেখছে। প্রতিনিয়তই দেখছে তাদের মা কোথায় কি করছে না করছে দেখতে পাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে if anything happens আপনি যে একটা ইন্টারভিন করবেন ফিজিক্যালি সাথে, সেটা তো সাথে। সম্ভব না। জি, আপনি এটাতে অ্যাপ্রাইজাল টা পাচ্ছেন। যে আমার মায়ের কি হচ্ছে সেটা জানতে পারছেন। হ্যাঁ, সেটার ভিত্তিতে হয়তো আপনি একটা অ্যাকশন কাউকে নিতে বলতে পারেন। দ্যাট ইস দেয়ার। কিন্তু আপনি নিজে সরাসরি একটা কিছু করবেন সেই সুযোগটা রহিত সেখানে। জি, এটা হচ্ছে একটা আমাদের বাস্তবতা। এখন দেখভাল করার কেউ নেই। এখন যেটা বলছি আমি আমাদের ওখানে কিন্তু শুধু আগে যেটা ছিল, আগে আমাদের অত এক্সপোজার ছিল না। আমরা রোগগুলো সম্পর্কে জানতাম না। হ্যাঁ? এবং অ যেটা বয়স্কদের বেলায় একটা বড় সমস্যা হচ্ছে পড়ে যাওয়া, ফল। এখন এটা বলা একটা বড় হয় সমস্যা। when fall is a disease যদিও আমরা জানি ফলটা কোনো রোগ না। কিন্তু বলা হয় এখন পড়ে যাওয়া যখন রোগ। কিন্তু আমরা জানি বিভিন্ন রোগের symptom এর কারণে পড়ে যেতে পারি এবং আমরা জানি রাইট। যে ৬৫ বছর বয়সের অতিরিক্ত বয়সী যারা তাদের পড়ে গেলে অ্যা তারপরে যে তাদের কষ্ট পান, আঘাতজনিত যে ব্যাপার যেগুলো হয়, সেগুলো তাদেরকে বহুদিন ভোগায়। বহুদিন ভোগায়। রাইট? তো এই যে জায়গাগুলো এগুলো আমরা এখন আস্তে, আস্তে শিখছি সামাজিকভাবে।
জি, আমরা শিখছি, আমরা কেয়ার গিভার তৈরি করার জন্য চিন্তাভাবনা শুরু হয়েছে। যদিও মানে খুব বেশি কাজ এখনো এগোয়নি, বাট সাম পিপল হ্যাভ স্টার্টেড থিংকিং অ্যাবাউট ইট। তো এই যে বলছি, তাহলে আপনি একটা হচ্ছে যে একটা মত আছে যে তারা মনে করে যে পরিবার এখনো পর্যন্ত টেক কেয়ার করবে, এবং পরিবার যদি এটা টেক কেয়ার করতে না পারে তাহলে সেই পরিবার মানে এটাকে আ অপাংতেয় বলা যায় আরকি। মানে এই জি, পরিবারটা ঠিক পরিবার না। যে তার আচ্ছা, বয়স্কদেরকে হ্যান্ডেল করতে মানে সেবা করতে পারে না। এই পরিবার, এটা নালায়েক পরিবার একটা। হ্যাঁ? আচ্ছা, অযোগ্য আচ্ছা, পরিবার। তো এটা একটা গেল। কিন্তু জি, আমি যে বলছি ওই যে আপনি যে একটা স্ট্রাকচারড ওয়ে তে একটা প্রপার সার্ভিস দেবেন যার এখানে কেউ নেই, তার জন্য কিন্তু আসলে বৃদ্ধাশ্রম ছাড়া আর কোন উপায় নেই। এটা আমাদেরকে মানতে হবে। আচ্ছা, আমাদের এখানে সব ডাইমেনশন গুলোই আছে। আরেকটা হচ্ছে একদম যারা মানে উম ওয়েল অফ, এফ্লুয়েন্ট ফ্যামিলিতে যারা আছে তারা দে ক্যান মেক দেয়ার ওন এন্ডস মিট। জি, তাদের কোনো সমস্যা নাই। তারা আ বিভিন্ন সার্ভিস গুলো দে ক্যান বাই। এই যে জায়গাটা আছে আমাদের কিন্তু এটা চিন্তা করতে হবে। আরেকটা যেটা আছে যে জনসংখ্যাগত দিক থেকে, আচ্ছা, যেটা আমরা ডেমোগ্রাফির কথা বলি। তো সেখানে বাংলাদেশে যত কিছু হয়েছে এই পর্যন্ত, যত পজিটিভ জিনিস হয়েছে সেটা কিন্তু হচ্ছে যে আমরা অনেক সময় খেয়াল করি না হয়তো, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর কারণে। যে আমাদের এখন অ্যাক্টিভ পপুলেশন যেটা, সেটার সাইজটা বেশ বড়। পপুলেশনের মধ্যে অলমোস্ট 50-60% বলা যায়। যে আমাদের যদি ১৭-১৮ কোটি লোক হয়, তার মধ্যে প্রায় ১০ কোটি লোক হচ্ছে কর্মক্ষম অবস্থায় আছে। এটা দেশের জন্য একটা পজিটিভ সাইন। কিন্তু সবকিছুর একটা আন্ডার কারেন্ট থাকে আবার। ওই যে তলে, তলে যেরকম বলে জি, সেরকম জি, একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে এই যে আপনি এখন যেটা অ্যাক্টিভ পপুলেশন আছে এটা তো সারা জীবন অ্যাক্টিভ পপুলেশন থাকবে না। না, মানুষ যে এই যে আমরা বয়স্ক সেবার কথা বলছি, বয়স্ক মানুষ যখন হচ্ছেন তখন তার বিভিন্ন ধরনের সার্ভিস দরকার। ঠিক একইভাবে আজকে যারা অ্যাক্টিভ পপুলেশন এর মধ্যে আছেন, যে ধরা যাক আমরা যদি এরকম চিন্তা করি যে ১৩, ১৪, ১৫, ১৬ বছর থেকে শুরু করে ৫৬ বা ৬০ বছর পর্যন্ত এই যে পপুলেশনটা, এরা তো ধরেন আগামী ১৫-২০ বছরের মধ্যে এরা কিন্তু অ্যাক্টিভ পপুলেশন এর মধ্যে আর থাকবেন না। they will become aged population. জি, এই বয়স্ক যারা হবেন তারা কিন্তু এক হিসাবে দেশের উপরে বা দেশের যে অর্থনীতির উপরে অনেক সময় চাপ সৃষ্টি করে। কারণটা হচ্ছে যেমন ধরেন অনেক দেশে আছে ওদের রিটায়ারমেন্টের কোনো সরাসরি বয়স নেই। আপনি যতদিন পর্যন্ত কাজ করতে পারবেন করে এটা যাবেন। আপনি, হ্যাঁ, আপনি কাজ করে যাবেন। সেটার সুবিধাটা হচ্ছে এই, আপনি যখন ইনকাম করেন ওই ইনকাম থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়। এখন যখন আমরা বলে দিচ্ছি যে ৬০ বছর পর্যন্ত আপনি বা কিছু ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত আপনি কাজ করবেন, এরপর আপনি রিটায়ার করবেন। তার মানে হচ্ছে আপনার আর ইনকাম নেই। এখন যদি আপনি সরকারি চাকরিজীবী হন, গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের দায় হচ্ছে বা দায়িত্ব হচ্ছে আপনাকে আমৃত্যু সাপোর্ট দিয়ে যাওয়া। একটা জি, মানে মডেস্ট একটা অ্যামাউন্ট হলেও আপনাকে কিন্তু দিয়ে দিতে যেতে হবে। হবে। হ্যাঁ, তাহলে এই টাকাটা আসবে কোত্থেকে? সেই ক্ষেত্রে যখন আপনি বলেন যে না, আপনাকে 60 বা 65 ইয়ার্স এ রিটায়ার করতে হবে না। ইফ ইউ ক্যান স্টিল ওয়ার্ক, লেট আস গো উইথ ইট। যে আপনি কাজ করতে থাকেন। এবং কাজ তাই করতে তো থাকলে আয় হবে। দাঁড়াচ্ছে তাই তো হ্যাঁ, দাঁড়াচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। শরীরের বিভিন্ন কারণে আমরা আমাদের আমরা গড়-আয়ু কিন্তু বেশি বেড়ে গেছে। বাঁচছি। হ্যাঁ, সো এবং আমরা কর্মক্ষম থাকছি মানসিকভাবে এবং শারীরিকভাবে। সো কেন তাদেরকে আমরা ব্যবহার করব না? তাদের প্রজ্ঞাটা রাইট। আমরা কেন ব্যবহার করব না? তো এটা এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ওই যে আপনি যে মনোজগতের কথা যেটা বললেন, যে আমাদের একটা মানে একটা সময় ছিল ধরেন ৪০, ৫০, ৬০ এর দশকে, ইভেন আমাদের স্বাধীনতার পরবর্তী সময়েও, যে মানে কর্মক্ষেত্র বলতে সরকারি যে চাকুরির যে ক্ষেত্র এটাতেই সীমাবদ্ধ ছিল। জি, আমাদের পাবলিক সেক্টরটাই শুধু ছিল। কিন্তু ধরেন স্বাধীনতার পরে আস্তে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরও বড় হয়েছে এবং আমরা অনেক, আশা করছি অনেক এটা বড় আরো হয়েছে। বড় হবে। জি, হ্যাঁ? তো প্রাইভেট সেক্টরটা গভর্নমেন্ট সেক্টরের চাইতে আরো বড় হবে। মানে পাবলিক সেক্টরের চেয়ে বড় হবে। তো বড় হলে তখন এই জায়গাটার একটা সুযোগ সৃষ্টি হবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি
যারা কর্মক্ষম আছেন তাদেরকে যদি কাজ করতে না দেই, এটা কিন্তু আমাদের উপরে বোঝা হয়ে দাঁড়াবে অর্থনৈতিকভাবে। তাহলে এই যে আমাদের যে সাপোর্ট সিস্টেম সেটা একটা ব্যাপার। আরেকটা যেটা বললাম যে সংখ্যাগত যে ব্যাপারটা আছে, এই যে কর্মক্ষম এখন যে জনসংখ্যা আছে এটা যখন বয়স্ক জনসংখ্যাতে পরিণত হবে, সেটার সাইজটা এত বড়, সেটাকে হ্যান্ডেল করার মতো, অ্যাড্রেস করার মতো আমাদের কিন্তু এখনো সুযোগ সুবিধাদি তৈরি হয়নি। এটা নিয়ে আমরা ঠিক ওইভাবে স্ট্রাকচারালি এখনো চিন্তা করা শুরু করিনি। এখন পর্যন্ত আমাদের যে বয়স্ক সেবা কেন্দ্রগুলি আছে এটার সংখ্যা নিতান্তই সীমিত। এবং আচ্ছা, এখনকার যে কারেন্ট যে নাম্বার আছে সেটার তুলনায় এদের মানে যে সেবা সেটা একেবারেই অপ্রতুল। অপ্রতুল। যথেষ্ট নয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং অবশ্যই, ইট ইস ভেরি হাই টাইম দ্যাট উই স্টার্ট ওয়ার্কিং ফ্রম নাও। নিশ্চয়ই। কারণটা হচ্ছে সময় চলে যাচ্ছে। আমি যদি এগুলি বিল্ড আপ না করি, যেমন ধরেন কেয়ার গিভিং এর যে ব্যাপারটা এখানে কিন্তু প্রশিক্ষণের একটা ব্যাপার আছে। সম্প্রতি অবশ্য বাংলাদেশের যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি আছে, তারা কেয়ার গিভিং নিয়ে কাজ করছেন। কেয়ার গিভিং এর উপর ট্রেড শুরু করেছেন এবং তাদের আ আওতায় বিভিন্ন অর্গানাইজেশন দেশব্যাপী তারা এই কেয়ার গিভিং নিয়ে কাজ করা শুরু করেছেন। কিন্তু শুভ আমাদের এগুলি উদ্যোগ নিয়ে আরো এটা। ভাবতে হবে। যে এটার সঙ্গে একটা, যে আপনি যেটা বললেন যে ফলও কিন্তু একটা ডিজিজের মানে ফলের সঙ্গে একটা ডিজিজের কিন্তু একটা খুব অঙ্গাঙ্গি সম্পর্ক আছে। জি, জি, তো যখন আপনি এই ডিজিজ যখন বলছেন, ডিজিজ মানে আবার চিকিৎসা। চিকিৎসা মানে কিন্তু চিকিৎসা ব্যয়। নিঃসন্দেহে। তাহলে এই যে এটা কিন্তু ইটস নট a স্মল ইস্যু। না, এটা এটার বিশাল নানা একটা দিক ব্যাপার। আছে। হ্যাঁ, মানে আমরা যেটা বলি বায়োসাইকো সোশ্যাল ইকোনমিক, এটার অনেকগুলি ডাইমেনশন আছে। এই ডাইমেনশন নিয়ে আমাদের চিন্তা করে এটার একটা পলিসি বা কোনো একটা কিছু হওয়া দরকার। যেটাতে আমরা বুঝতে পারি। কারণটা হচ্ছে আপনি কেয়ার গিভারও যদি শুরু করেন, যত আপনি ট্রেনিং দিতে পারবেন, ২০ বছরের মাথায় আমাদের পপুলেশন যেখানে দাঁড়াবে সেটাকে ক্যাটার করার মতো সময় আমাদের হাতে নেই। তাহলে জি, আপনি কি করবেন? এটাকে যেমন আমরা অনেক জায়গাতে বলার চেষ্টা করেছি যে আমাদের যে স্কাউটস আছে, জি, স্কাউটস এর এটা কিন্তু একটা বড় শক্তি। ওখানে যদি আমরা এই জিনিসগুলি বলতে পারি যে how to handle the needs of the aged people. জি, যে আমি পারিবারিকভাবে যদি আমার একটা শিক্ষা থাকে, ছোট, ছোট জিনিস। যেমন ধরেন আমি আ শেষ করছি ২-১ টা কথা বলে। যেমন ধরেন আমাদের যেই বয়স্ক ব্যক্তিরা একেবারে বেডরিডেন অবস্থায় আছেন, আচ্ছা, তাদের ইমার্জেন্সি যদি লাগে, সেটাকে আমরা কি করব? বাসায় তো আমরা এখন একজনকে পাহারায় বসিয়ে রাখতে পারি না। কিন্তু উনি হয়তো ২ টা হাত নাড়তে পারেন কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারেন না। His or her brain is working. তো তখন আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনি একটা রিমোট কলিং বেল দিয়ে দেন। সুইচটা উনার হাতে থাকবে আর বেলটা জি। বাসার এমন একটা জায়গায় রাখবেন যাতে এটা মোটামুটি সবখান থেকে শোনা যায়। এবং এটাও কিন্তু আমি আমার নিজের জীবনে আমরা প্র্যাকটিস করে দেখেছি। It works nicely. অনেকে ছোট গলায় জিনিস। ঝুলিয়ে দেন। গলায় ঝুলিয়ে দেন হ্যাঁ, থাকে রিমোটই। হ্যাঁ, গলায় ঝুলিয়ে দেন। বিছানায় যদি থাকে তাহলে বিছানার পাশে একটা জাস্ট আপনি পুশ ইয়ে রাখলেন ওটাই। আর রিমোটে আপনার ওটা আছে। বেলটা বাজছে। সো যে কেউ এসে ছুটে আসলো। এটা একটা। আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা যেমন আ আমার যদি খুব ভুল না হয় বারডেমের হসপিটালে করেছে এটা। আ অনেকগুলো বাসাতেও এটা করা দরকার। যদি কোনো এক্সক্লুসিভ টয়লেট রাখা হয় ওই বয়স্ক আচ্ছা, ব্যক্তির জন্য, সেটার ভেতর দিক থেকে কোনো ছিটকিনি না রাখা। আচ্ছা। যাতে সহজে এগুলি কিন্তু দরজা খুলতে হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা একটা আমি ছোট নিজে ফেস জিনিস করেছি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণটা হচ্ছে উনারা অনেক সময় পড়ে গেছেন, পড়ে গিয়ে স্ট্রোক করেছেন। তারপরে কিন্তু আর উঠতে পারেননি। এখন বাইরে থেকে তো কেউ বুঝতে পারছে না। হ্যাঁ? তারপর হচ্ছে উনি নক করছেন, কিন্তু দরজা আর খুলতে পারছেন না। পড়ে গেছেন উনি। ওই কারণে এটা বারডেমও আমি দেখেছি এবং আমরা আমাদের নিজেদের বাসায়ও প্র্যাকটিস করছি। আচ্ছা, বিকজ আমার বাবা আমাদের সঙ্গে আছেন। উনার এখন ৮৪ বছর বয়স। সামনের আচ্ছা। নভেম্বরে ৮৫ হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা করে, করে শিখছি এবং এটা এইগুলো আমাদের সামাজিক আ শিক্ষণের মধ্যে নিয়ে আসা দরকার। এটার জন্য আপনাকে বই পড়ে শিখতে হবে এটার দরকার নেই। এগুলো না, আমাদের
ডিল করা পারিবারিক দরকার শিক্ষায় এগুলো শিক্ষিত পারিবারিকভাবে। করে। এবং ওনাদের যেমন টয়লেটটা যেন ড্রাই থাকে। জি, আমাদের একটা বড় অংশ, আমাদের দেশে বয়স্ক জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু দুর্ঘটনায় পড়েন হচ্ছে বাথরুমে গিয়ে। পিচ্ছিল গোসল করছে। করার সময় পিচ্ছিলের সেটার কারণে হড়কে পড়ে যান এবং জি, মাথায় আঘাত লাগে, হ্যাঁ? স্ট্রোক হয়, এগুলি পরে অথবা হাড় ভেঙে যায়। নানান কারণে এটা হয় এবং এটা খুব ফ্রিকোয়েন্ট, জি, মানে খুব প্রিভ্যালেন্ট এটা। তো সেই কারণে এই জায়গাটা আমাদের এটা দেখার দরকার বা বোঝার দরকার আছে। এরকম ছোট, ছোট জিনিস আমরা করতে পারি। তারপর আরেকটা হচ্ছে যে বাথরুমে যেখানে যাবেন, জি। ওখানে যেই কমোড উনি ইউজ করবেন তার পাশে একটা হ্যান্ডরেইল রাখা। এটাও ধরে কিন্তু সেটা একটা ব্যাপার। ধরে যেন উনি হ্যাঁ, যে ধরে যেন উঠতে পারেন বা বসতে পারেন। জি, জি। এই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে প্র্যাকটিসের মধ্যে আনার চেষ্টা করছি। অর্থাৎ অনেক বয়স্ক বাসা বান্ধব পরিবেশ রাইট। সৃষ্টি করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি ইনক্লুসিভ সোসাইটি নিয়ে কাজ করবার চেষ্টা করছি। সেখানে আমরা দেখেছি যে ধরেন যারা হুইলচেয়ার পারসন আছেন, জি, আমাদের আ যে টয়লেট গুলো আছে বাসার ক্ষেত্রে বলছি রেসিডেন্সিয়াল স্কেলে, সেখানে আমাদের হুইলচেয়ার গুলি কিন্তু ভেতরে যেতে পারে না। না, কারণ আমরা সেভাবে চিন্তা করিনি। এখন একটা হুইলচেয়ার নেওয়ার জন্য একটা আ বাথরুমের দরজার সাইজ যা লাগে সেটা হচ্ছে আমরা এখন যেটা ইউজ করছি তার চাইতে হয়তো ৫ থেকে ৬ ইঞ্চি বেশি। ইটস নট এ ভেরি বিগ ডিল। এটাই যদি আমরা প্র্যাকটিস করি যে না ঘরের মধ্যে যদি বয়স্কদের একটা ব্যাপার থাকে, আমি যদি এটাই করে রাখি তাহলে আপনি ইনক্লুসিভ যে কেউ এটা ঢুকতে পারবে। হুইলচেয়ারেও ঢুকতে পারবে, একজন এবল মানুষও কিন্তু ঢুকতে পারবে। মানুষও ঢুকতে তাহলে পারে। আমরা সেটা চিন্তা করতে পারলে হয়ে যায়। হোটেলগুলো বা যেগুলো পাবলিক স্পেসেস আছে সেখানে আমরা তো অন্তত একটা জায়গায় এয়ারপোর্টে বসে আছে আমরা দেখি যে ওখানে হুইলচেয়ারের সাইন দেওয়া থাকে। সো ইউ নো যে আপনি এটা নিয়ে হুইলচেয়ারে নিয়ে ঢুকতে পারবেন। কিন্তু আমাদের বাসাগুলিতেও এই জিনিসগুলি প্র্যাকটিসড হওয়ার জি, আপনি বিষয় আছে। একজন স্থপতি। আপনি আপনি আপনার চেয়ে ভালো আর এটা কে জানে। এমনও হতে পারে এটা হয়তো আমরা গৃহ যখন পরিকল্পনা করব বা পারমিশন দিব যখন, ছাড়পত্র দিব একটা বাড়ি বানানোর, বিল্ডিং বানানোর, তখন এইটা আমরা ইনক্লুড করে দিতে পারি। যে এই মেজারের এই দৈর্ঘ্য প্রস্থের দরজা হতে হবে। যাতে হুইলচেয়ার অ্যাক্সেস এবং থাকে। এ এটা 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 কোনো মানে খুব ব্যয়বহুল একটা ব্যাপার না। না, না। এটা হচ্ছে আমাদের চিন্তার ব্যাপার, পরিকল্পনা। পরিকল্পনার ব্যাপার। আগে থেকে এরকম প্রস্তুত থাকা। এরকম ছোট, ছোট অনেক জিনিস আছে। তো এগুলো আমার যেটা মনে হয়েছে আমি আ ভুবন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে এই জিনিসটা উনারা চিন্তা করেছেন। এটা ১। আর ২য় হচ্ছে যে এটা নিয়ে সমাজে আরো বেশি ডায়ালগ হওয়া দরকার। আলাপ জি, আলোচনা হওয়া দরকার। এবং তখন আমরা এই যা আমি আমার ছোট ২ টা এক্সপেরিয়েন্স বললাম বা টিপস বললাম, এরকম কিন্তু সমাজে আরো অনেক। ছড়িয়ে আছে। এইগুলোকে যদি আমরা একটা রিসোর্স পুল এ নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের একটা শিখবার জায়গা তৈরি হবে। নিশ্চয়ই। হ্যাঁ? তো এগুলো আমরা চিন্তা করতে পারি। এমনও হতে অনেক পারে সময় যে নিয়ে গেলাম। এই আজকের এই না, না কোনো সময় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এমনও হতে পারে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের কাছে আবেদন জানাবো যে আপনারা এরকম ছোট, ছোট অনেক কিছু আমাদের লিখে জানাতে পারেন যেগুলো আমরা তালিকা করে আবার আগামীতে কোনো একটা অনুষ্ঠানে হয়তো প্রচার করব। যে বয়স্ক সেবার জন্য কি, কি করণীয় হতে পারে। ছোট ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মোদ্দা কথা হলো আমাদের জনসংখ্যা বাড়ছে এবং সেই সাথে আমাদের বয়স্ক বয়স্ক জনসংখ্যাও জনসংখ্যা। বাড়ছে এবং আমরাই কিন্তু আরো আসল কথা হলো আপনি যদি চিন্তা করেন, আমরাই কিন্তু এখন থেকে ১৫-২০ বছর পরে সেই পর্যায়ে পৌঁছাবো। অর্থাৎ আমরাই বয়স্ক জনসংখ্যার একজন হয়ে দাঁড়াবো। কাজেই আমরা যদি এখন থেকে তাদের জুতাটা পরে চিন্তা করি যে আমাদের কি হবে? তাহলে হয়তো আমরা এই পরিকল্পনাগুলো আরো সুন্দরভাবে, এই আলোচনাগুলো আরো বলিষ্ঠভাবে পরিচালিত করব। এবং পরিকল্পনাগুলো আমরা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। তবে একটা কথা নায়ক আপনি বলেছেন, আমাদেরও একই কথা যে সময় কিন্তু নেই। আমাদের জনসংখ্যা ইতিমধ্যেই বেড়ে গেছে এবং আ জনমিতিতে বলা হচ্ছে যে আগামী ২০ বছরের মধ্যে আমাদের এখনকার যে বয়স্ক জনসংখ্যা সেটা তার দ্বিগুণ ছাড়িয়ে যাবে বা দ্বিগুণ পর্যায়ে পৌঁছাবে। তাদের জন্য কি আমরা যথেষ্ট ব্যবস্থা রেখেছি?
তাদের জন্য বলবো না, আমরা বলবো আমাদের আমাদের জন্য ২০ বছর পরে আমরা যখন সেই পর্যায়ে পৌঁছাবো, আমরা কি আমাদের জন্য সেই ব্যবস্থাটা রাখতে পেরেছি? উত্তর যদি হয় না, তাহলে আমরা বিনীত অনুরোধ করব, এখনই সময়। যদি এখন সেটা না করি, আমরাই আমরা সেই পর্যায়ে চলে যাব, যখন আমাদের জন্য এনাফ কিছু থাকবে না, প্রচুর কিছু থাকবে না সুবিধা। কাজেই সেটা মনে রাখবেন। নায়ক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চিন্তার খোরাক দেবার জন্য। আমরা এই আলোচনা অব্যাহত রাখব। আগামী আবার কোনো অনুষ্ঠানে আমরা বয়স্ক সেবা এই ব্যাপারটি তুলে নিয়ে আসব। আপনাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। আপনাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনাদের মতামতগুলো জানানোর জন্য আমন্ত্রণ রইল। আমরা আশা করব আপনারা আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই অনুষ্ঠানগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।